যদি বলে হোয়াট ইজ দিস, দেখে নেবে আগে, টেক ইউর টাইম, ফুটো কী আছে, কোথায় আছে, কটা আছে, এগুলো সব দেখে নেবে, কোনো কিছু লেখা আছে কিনা সেটা দেখে নেবে। FG12, FG14 মানে যেটা 14 নম্বর টিউব আর কি, ডায়ামিটারের ওপর নাম্বার হয়। আচ্ছা, যদি বলে হোয়াট ইজ দিস, দিস ইজ নেজোগ্যাস্ট্রিক টিউব, অলসো কল রাইলস টিউব। আচ্ছা, কী কাজে লাগে? ফর ইট ইজ ইউজড অ্যাজ অ্যান ইনডুয়েলিং টিউব ফর গ্যাস্ট্রিক ডিকম্প্রেশন আর ফিডিং, দুটো করা হয়। আমরা সাক করে স্টমাকটাকে ফাঁকা রাখার জন্য ইউজ করতে পারি, আবার ফিডিংয়ের জন্য খাবার বা ওষুধ ফিড দেওয়ার জন্য ইউজ করতে পারি। আচ্ছা, কী দিয়ে তৈরি হয়? আগে যখন ছিল তখন রাবার দিয়ে হতো, এখন বহুদিনও রাবার দিয়ে আর হয় না, এই ল্যাটেক্স টিউব দিয়ে তৈরি হয়। কীভাবে পড়ানো হয়? প্রথম কথা হচ্ছে শোয়া পেশেন্ট, নাক থেকে কান অবধি এরকম করে মাপতে হবে, কান থেকে জিফয়েড অবধি মাপতে হবে, যতটা হলো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এতটা লেন্থ অবধি ঢোকাবো আমরা। এটা পার্টিকুলারলি ইম্পর্টেন্ট হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে, কারণ বাচ্চাদের শরীর এক একজনের ডাইমেনশন এক এক রকম, কাজে তাদের এরকমভাবে করতেই হবে। বড়দের হয়তো সেটা নাও করতে পারে, অ্যাভারেজ বিল্ডের একটা হিউম্যান বিং আর মোটামুটি স্ট্যান্ডার্ডাইজ যেটা করা আছে সেটা দিলেই হয়ে যাবে। কী করে আমরা ইউজ করবো? শোয়াবো পেশেন্টকে, নেকটাকে হাইপার এক্সটেন্ড করতে হবে, ঘাড়ের তলায় একটা লিনেনের রোল করে ঘাড়ের তলায় রাখবো যাতে নেকটা হাইপার এক্সটেন্ডেড হয়। দিয়ে আমরা কী করবো? আমি ভালো করে সাবান দিয়ে হাত ধোবো, গ্লাভস পরে নেবো, গ্লাভসের এখানে আমরা একটু জাইলোকেন জেলি নেব, আমার অ্যাসিস্ট্যান্ট যে থাকবে সে আমাকে ওর মধ্যে জাইলোকেন জেলি দেবে, আমি অন্য হাতে দুটো হাতে গ্লাভস পরা থাকবে। কিন্তু প্রথমে এই যে জেলটা আছে এটার মধ্যে আমি টিপটাকে ভালো করে সোক করে নেব, করে নিয়ে নাকে ঢুকিয়ে আস্তে আস্তে করে দেবো। কীরকম নিয়ম? খুব আস্তে আস্তে, যেখানেই তুমি সামান্যতম রেজিস্ট্যান্স পাবে থেমে যাবে, জোর করে ঠেলার চেষ্টা করবে, তাতে ইনজুরিও হবে, আর ঠেলা মানে পেশেন্টের ওখানকার ওই জায়গাটা স্প্যাজম হয়ে যাবে, তুমি এমনিও নেগোশিয়েট করতে পারবে না। খুব আস্তে 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 ঢোকাবে, যদি কোথাও মনে হয় রেজিস্ট্যান্স আছে স্টপ দেয়ার, অ্যালাউ ফিউ সেকেন্ডস, 10-15 সেকেন্ড টাইম নাও, ততক্ষণ স্প্যাজমটা আবার চলে যাবে, তখন আস্তে আস্তে ঢোকাবে। ঠিক আছে? এইভাবে তুমি আস্তে আস্তে ঢোকাবে। আইডিয়ালি এটাকে এরকম একটা স্ক্রুইং মুভমেন্ট করে ঢোকানো উচিত, কারণ কি তাতে একটা জায়গায় আটকে যাওয়ার চান্সটা কমে যায়। হ্যাঁ, এই করতে করতে কমনলি পেশেন্ট কী হবে, এই যে আমি জেলটা দিয়েছি, জেলটাতে একটা পেছল হবে প্লাস একটা লোকাল অ্যানেস্থেটিক এফেক্ট হবে, তাহলেও যখন যেখানে যাবে সেখানে একটা রিফ্লেক্স রেজিস্ট্যান্স তৈরি হবে, পেশেন্ট কাশতে পারে। তুমি খুব আস্তে আস্তে জেন্টলি এটা আস্তে আস্তে ধরবে। 4টে মোট ফুটো থাকে, এই একটা ফুটো, একটা ফুটো, একটা ফুটো, একটা ফুটো, 4টে ফুটো। যদি বলে যে 4টে ফুটো চারদিকে কেন, তার কারণ হচ্ছে এটা যে ভিতরে ঢুকছে, আমি তো ব্লাইন্ডলি ঢুকাচ্ছি, ওয়ালে কোনো একটা জায়গায় এটা অ্যাপোজ হয়ে লেগে থাকবে। যদি 4টে ফুটো একই দিকে থাকতো হয়তো এই দিকটাই আটকে আছে, তাহলে পুরোটাই বন্ধ হয়ে গেল, কিছুই আসবে না। এই জন্য 4দিকে 4টে ফুটো করা আছে, যাতে কোনো না কোনো দিকটা ওপেন থাকে, সেখান দিয়ে আমি ইউজ করতে পারি। এই করতে করতে আমরা ঢুকে দিলাম, একদম শেষ অবধি যদি যাই, এইটা হচ্ছে মিনিমাম, এটা মানে স্টমাকে ঢুকে গেছে, জাস্ট গ্যাস্ট্রোএসোফেজিয়াল স্ফিংটার পাস করেছে। এইবার তুমি যে বাকিগুলো দেখছো এর মধ্যে একটা হচ্ছে অ্যান্ট্রামে, একটাতে বডিতে, আর একটা একদম পাইলোরাসের কাছাকাছি চলে যাচ্ছে। এইভাবে তুমি ঢোকালে প্রথমে ফিক্স করে দেবে না, 50% তুমি প্রথমে এ করবে যে জিনিসটা আমার ঠিক জায়গায় গেছে কিনা। সেটা কি করে করবে? একটা সিরিঞ্জ দিয়ে, এয়ারফিল্ড সিরিঞ্জ নিয়ে তুমি এদিক থেকে এয়ারফিল্ড সিরিঞ্জ নিয়ে এটা পুশ করবে। পুশ করার সময় স্টমাকে এখানটায় এপিগ্যাস্ট্রামের এখানে তুমি স্টেথো দিয়ে শুনবে। তুমি নিজেও পুশ করতে পারো বা তোমার অ্যাসিস্ট্যান্টও পুশ করতে পারো, তোমার ক্লাস করা আছে অসুবিধা, অ্যাসিস্ট্যান্ট পুশ করবে। তুমি শুনলে যে এখানে তুমি এপিগ্যাস্ট্রামে সাউন্ড পেলে কিনা।
এয়ারটা যখন পাস করবে তবে এটা ডিস্টিংক্টলি একটা সাউন্ড শুনতে পাবে। সেটা যদি শুনতে পাও তার মানে ঠিক জায়গা আছে। এবার এখানে তুমি শুনতে পেলে না, তখন এদিকে দেখবে শুনতে পাচ্ছ কিনা, এদিকে দেখবে শুনতে পাচ্ছ কিনা। যদি যে কোনো একটা দিকে শুনতে পাও তার মানে টিউবটা স্টমাকে যায়নি, ট্র্যাকিয়াতে ঢুকে গেছে। নর্মালি ট্র্যাকিয়াতে ঢুকতে পারার কথা নয়, পেশেন্টের ভায়োলেন্টলি কাফ হওয়ার কথা, কিন্তু পেশেন্ট যদি মরিবান্ড হয়, আনকনসিয়াস হয়, রেইজ করতে পারেনি, ট্র্যাকিয়ার মধ্যে ঢুকে গেছে, তুমি যদি না জেনে ওখানে রেখে দাও ইট উইল বি ডিজাস্টার্স। কারণ তুমি খাবার পুশ করে দিলে সেটা পুরো স্টমাকে চলে গেল, আই মিন লাঙে চলে গেল, লাঙে চলে গেল, মানে পেশেন্ট ভেগাল ইনহিবিশন হয়ে মরেও যেতে পারে। ঠিক আছে, তুমি এখানে শুনলে এপিগ্যাস্ট্রামে আছে, মিটে গেল। তাও নিয়ম হচ্ছে সেক্ষেত্রেও দুদিকে দুবার দেখে নেওয়ার কথা যে ওইদিকেও কোনো আওয়াজ পাচ্ছে কিনা। এমনও হতে পারে যে এত জোরে আওয়াজ হচ্ছে যে এখানকার এখানে শুনতে পাচ্ছে, হতে পারে। ঠিক আছে, এদিকটা দেখলে এদিকটা দেখলে ওদিকে শুনতে পাচ্ছ, যদি শুনতে পাও দুটোর দিকে ইকুয়ালি শুনতে পাচ্ছ কিনা। যদি ইকুয়ালি শুনতে পাও তাহলে হতে পারে যে এখানকার সাউন্ডটা এখানে তুমি ট্রান্সমিট পাচ্ছ। কিন্তু যদি একদিকেই পাও, অন্যদিকে না পাও, বা একদিকে খুব জোরে পাও একদিকে আসতে পাও, তার মানে সেই দিকটাতে গেছে, উইথড্র করে নেবে। বেশ খানিকটা উইথড্র করে নিয়ে আবার নতুন করতে পারবে। ঠিক আছে, সবসময় এই কনফার্মেশনটা করতে হবে। যখন তুমি কনফার্ম হলে যে এতে আছে, স্টামাকে আছে, তখন তুমি সিরিজ দিয়ে টেনে বার করলে যে ভিতরে স্টমাক কন্টেন্ট কি আছে। বিভিন্ন ক্ষেত্রে স্টমাক কন্টেন্টটাকে আমার টেস্ট করার দরকার হতে পারে। যদি কোনো পয়জনিয়াস সাসপিশন থাকে, যদি তোমার সাসপিশন থাকে যে আপার জিআই হেমারেজ হয়েছে কিনা বা এরকম কিছু, সেক্ষেত্রে তুমি যেটা টানছো সেটা প্রিজার্ভ করতে হবে ফর সেন্ডিং ইট টু দ্য ক্লিনিক্যাল অ্যানালিসিস। আচ্ছা, এটা গেল অ্যাসপিরেট করার জন্য। আর যদি তোমার স্টমাক ওয়াশ দেওয়ার ব্যাপার থাকে, তুমি নর্মাল স্যালাইন, স্টেরাইল নর্মাল স্যালাইন দিয়ে 50 cc সিরিঞ্জ, 50 cc সিরিঞ্জ ভর্তি করে ওপর দেবে। ওয়াশ করার জন্য কখনো পুশ করতে নেই। তুমি টিউবটাকে সোজা করে ধরলে ভার্টিক্যালি, এই ধরো পেশেন্ট শুয়ে আছে, তার এইটার পেশেন্টের নাক, এখান থেকে টিউবটাকে তুমি ভার্টিক্যালি এরকম করে ধরলে, তার মুখে 50 cc সিরিজটা লাগানো আছে উইদাউট দ্য পিস্টন, পিস্টনটাকে তুমি বার করে নিয়েছো, তার মধ্যে তুমি 50 cc স্টেরাইল নর্মাল স্যালাইন ঢেলে দিলে, ঢেলে এরকম করে ধরে রাখলে, পুশ করবে না। ওটা নর্মালি বাই গ্র্যাভিটি আস্তে 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 ভিতরে চলে যাবে। তাতে সুবিধা কি, আস্তে আস্তে গেলে পেশেন্টের সাডেন কোনো ভেগাল স্টিমুলেশন হবে না। জোরে ঠেলা দিয়ে ভিতরে স্টমাকটা হয়তো কোনো কারণে একটা খুব আলসারেটেড হয়ে আছে কোনো জায়গায়, বা কোনো কারণে কিছু আছে, সেখানে জোর পূরণ করতে গেলে পারফোরেট করে যেতে পারে, সেগুলো যাতে না হয়। ঢুকে গেল, এইবার তুমি পিস্টনটা লাগিয়ে আস্তে আস্তে টেনেও নিতে পারো, বা ওটাকে নিচু করে বোলের এখানে ধরলে নিজে থেকে ড্রেনও করে যেতে পারে। ঠিক আছে, আবার ঢাললে আবার ড্রেন করলে, এইভাবে কয়েকবার করলে ভিতরে যা আছে সেটা বেরিয়ে চলে যাবে। তুমি দেখতে পাবে যে ভিতরে কী কী আছে কি। যদি অল্টার ব্লাড থাকে তার মানে হেমারেজ হয়েছে। যদি একদম শ্যাওলার মতো এ পাও, বিলের চিকিৎসা পাও, তার মানে তলায় একটা কোথাও স্ট্যাসিস হয়ে আছে, যার জন্য গ্যাস্ট্রিক ডাইলেটেশন হচ্ছে। বিশেষ করে যদি প্যারালাইটিক আইলিয়াস থাকে, বা যদি পেশেন্ট ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন থাকে, পেশেন্টের পুরো ওই ফার্স্ট পার্ট অফ ডুওডেনাম এবং এই স্টামাকের ওখানে সমস্ত জিনিসগুলো জমে আছে, তুমি ওয়াশ করে পুরোটাকে বার করে দেবে। এই সমস্ত ক্ষেত্রে সাধারণত কী করা হয়, টিউবটাকে তারপর সিকিওর করে একটা কন্টিনিউয়াস ড্রেনেজ করে দেওয়া হয়। নিচে একটা স্টেরাইল কন্টেনার থাকলে ইউজুয়ালি আমরা স্যালাইনের বোতলগুলো রাখি, রেখে দিয়ে তার মধ্যে ওই মুখটাকে রেখে দিলাম, আর এখানটা করে দিলাম। সাকশন করার দরকার নেই, এমনি জাস্ট ওয়াশ করার পর টিউবটাকে এমনি আমি ঝুলিয়ে রেখে দিলাম একটা স্টেরাইল বোতলের মধ্যে। তাতে পেট থেকে ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশার তো একটা আছে, সেই প্রেশারে যখনই কিছু জমবে আস্তে আস্তে নিজে থেকেই ওটা ড্রেন হয়ে যেতে থাকবে। নেগেটিভ সাকশনে ড্রেনও পাওয়া যায়, বিশেষ করে স্টমাকে, যারা স্টমাকে বলছি আপার অ্যাবডোমেনে যে সমস্ত অপারেশন হয় সেটাতে অনেক সময় সার্জেনরাগুলো ব্যবহার করেন। একটা ক্লোজ সিস্টেম থাকে হাঁপড়ের মতো, সেগুলোকে টানলে বাই সাকশন বেরিয়ে আসে, সেগুলো অনেক সময় করা হয়। মেডিসিনে আমরা সাধারণত যেটা করি, আমাদের ওগুলো করে আমাদের কন্টিনিউয়াস ড্রেনেজের জন্য ব্যবহার করছি। আমি জাস্ট ওরকম করে রেখে দিলাম, পেটে যখনই যেটা জমবে সেটা ওখান থেকে বেরিয়ে চলে আসবে। অনেকক্ষণ যদি আমার মনে হয় অনেকক্ষণ কিছু বেরোয়নি, আমি দরকার হলে একটু সাকশন দিয়ে হালকা করে একটু টেনে নেগেটিভ প্রেশার দিয়ে দেখলাম, যদি মুখটা কিছুতে ব্লক হয়ে গিয়ে থাকে বেরিয়ে চলে আসবে। আচ্ছা, কি করে সিকিওর করব? আগে যেটা করা হতো, এরকম একটা লাগানো হতো, এরকম লাগানো হতো, দেখতেও ভালো লাগতো না,
পেশেন্টের ইরিটেশন হতো, কারণ এত বড় একটা লিউকোপ্লাস লাগানো থাকলে পেশেন্টের সবসময় একটা অস্বস্তি হবে। এখন যেটা করা হয়, নাকের এইখানে জাস্ট একটা স্ট্রিপ থাকে, স্ট্রিপের ডগাটাকে কেটে ভাগ করে দেওয়া হয়, যে দুটো লিম্ফ তৈরি হয়ে গেল ফুল প্যাডের মতো, সেই লিম্ফ দুটোকে দিয়ে টিউবটাকে জড়িয়ে দেওয়া হয়। মানে ইনট্যাক্ট যে আর্মটা সেটা এখানে অ্যাঙ্করিং করে রইল, আর যে দুটো আর্ম মানে মানে প্যান্টের পায়ের মতো যে দুটো বেরিয়েছে সেই দুটো দিয়ে টিউবটাকে সিলেক্ট করে দেওয়া হলো। ব্যাস এইটুকু জায়গাতেই যা লাগলো, পেশেন্ট অতটা বেশি ইরিটেশন হবে না। এবার সেটা দেওয়া রইল। তুমি ধরো কন্টিনিউয়াস করছো না, কোনো কারণে তুমি হয়তো 2 ঘন্টা অন্তর অন্তর সাকশন দেবে, সেক্ষেত্রে তুমি ক্যাপ করে রেখে দেবে। এই যে ক্যাপ আছে, ক্যাপ লাগানো থাকলো, তুমি যখন নেবে তখন এই ক্যাপ খুললে লাগিয়ে বার করে নিলে, এটা করতে পারো। আচ্ছা, রাইলস টিউব কিসের জন্য লাগে? হোয়াট আর দ্য ইউজেস? একটা হচ্ছে ওয়াশ করার জন্য, যে কোনো মানে ম্যাক্সিমাম পয়জনিং কেসে প্রথমেই যেটা করা সেটা হচ্ছে স্টামাক ওয়াশ করা হয়, যাতে যেটুকু এখনো অ্যাবজর্ব হয়নি সেটুকুকে টেনে বার করে নেওয়া যায়, টক্সিসিটিটা কম হয়। যেটা করতেই হবে সেটা হচ্ছে তোমাকে একটা স্টেরাইল বোতলে যেটা বার করলে, প্রথমে যেটা বার করলে সেটাকে ওর মধ্যে প্রিজার্ভ করতে হবে। প্রিজার্ভ করে ইউ আর দ্য ডক্টর অন ডিউটি, রেখে মুখটাকে সিডিল করে তোমার একটা উইটনেস রাখতে হবে সঙ্গে, যদি অন্য কোনো ডাক্তার তোমার সাথে ডিউটিতে থাকে তিনি থাকবেন, বা সেরকম যদি কেউ না থাকে অ্যাটলিস্ট ওয়ার্ডে যে সিস্টার ইনচার্জে আছেন, ডিউটিতে রয়েছেন, তাকে রাখতে হবে অ্যাজ এ উইটনেস। বোতলটার মুখটা লিকুইড দিয়ে ভালো করে সিল করে দিলে, লেবেল করে রাখলে কোন পেশেন্ট কত তারিখে কটার সময় তুমি এটা, এই জিনিসটা তোমাকে ফ্রিজে রেখে দিতে হবে, যাতে এটাকে তুমি কেমিক্যাল অ্যানালিসিসের জন্য, কারণ পুলিশ কেস হবেই, যে কোনো পজিটিভ কেস রুটিনলি পুলিশ কেস হয়, যখন পুলিশ তোমার কাছে চাইবে তখন তুমি ওটাকে কেমিক্যাল অ্যানালিসিসের জন্য পাঠাতে পারো। তুমি যদি এটা না প্রিজার্ভ করো, দ্যাটস আ ক্রিমিনাল অফেন্স, তুমি উইল বি লায়াবল ফর দ্যাট। ঠিক আছে? এবার হচ্ছে এর একটা এক্সেপশন আছে, কিছু কিছু পয়জনিং এর ক্ষেত্রে স্টমাক ওয়াশ দিতে নেই কখনো। ঠিক আছে? যে কোনো করোসিভ লিকুইড, মানে মিনারেল অ্যাসিডগুলো, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফুরিক অ্যাসিড, এছাড়াও অক্সালিক অ্যাসিড, মানে যেটাকে আমরা ফিনাইল যেটা বলি, কার্বলিক অ্যাসিড, এইগুলোতে দিতে নেই স্টমাক ওয়াশ। কারণ কি? খুব কড়া জিনিস, স্টমাক ওয়ালটা এমনি ফ্লাইবল হয়ে আছে, তুমি যদি ওয়াটার পুশ করো করার জন্য, ফুটো হয়ে পারফেক্ট করে যাবে, পারফেক্ট ওই অ্যাসিড সারা পেটে ছড়িয়ে যাবে, পেশেন্ট মরেও যেতে পারে। কাজেই যেখানে তুমি জানো যে করোসিভ অ্যাসিড বা অ্যালকালি রয়েছে, সেখানে তুমি স্টমাক ওয়াশ দেবে না। আর কোথায় স্টমাক ওয়াশ দেবে না? তোমাদের ফরেনসিক মেডিসিন হয়েছে, টক্সিকোলজি হয়েছে তো, আর কোথায় দেবে না? কেরোসিন বা ওই জাতীয় কোনো হাইড্রোকার্বন যদি হয় সেগুলোতে দিতে নেই। তার কারণ কি? তুমি যখন ওটাকে ওয়াশ করে টানছো, বাই চান্স ওটা যদি গলার কাছে কোনো স্পিলেজ হয়, সেটা যদি এতে যায়, মানে আমাদের ট্র্যাকিয়াতে যদি যায়, ইট উইল লিড টু কেমিক্যাল নিউমোনাইটিস। কেমিক্যাল নিউমোনাইটিস থেকে কিন্তু কেরোসিন পয়জনিংয়ের অনেক বাচ্চা মারা যায়। হ্যাঁ, একদম পুরো স্টমাকে ওটা কেরোসিন ভেপারটা ছড়িয়ে গিয়ে সেটা থেকে নিউমোনাইটিস হবে, এবং তার থেকে প্রবলেম হবে। গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স শেষ হতে জিআরডির সময় আমি কেন রেস্ট ইউজ করতে যাবো, কি জন্য, কি কারণে করবো না? জিআরডিতে আবার রাইস টিউব দেওয়ার দরকার। আমি রাইস টিউব ইউজ করছি স্টমাককে ওয়াশ করার জন্য, স্টমাককে ডিকম্প্রেস করার জন্য, অথবা যে পেশেন্ট নিজে সোয়ালো করতে পারছে না তাকে স্টমাকে ডিরেক্টলি ওষুধ খাওয়ানোর জন্য বা খাবার খাওয়ানোর জন্য। জিআরডিতে তো এরকম কোনো ব্যাপার নেই, তাহলে আমি কেন করতে যাবো? আচ্ছা, এইবার ধরো একটা স্ট্রোক পেশেন্ট, একটা প্যারাপ্লেজি বা কোয়াড্রিপ্লেজিয়া পেশেন্ট, একটা কোলেসিস্টাইটিস পেশেন্ট, আর একটা প্যানক্রিয়াটাইটিস পেশেন্ট। ঠিক আছে? এই 4টে পেশেন্টকে আমার রাইস টিউব দিয়ে রাখতে হতে পারে। আর একটা থ্রোট সার্জারি পেশেন্ট, গলার কাছে বা কিছু একটা অপারেশন, এই প্রত্যেকটা পেশেন্টকে আমি স্টমাক ওয়াশ, একটা রাইস টিউব, নেসোগ্যাস্ট্রিক টিউব আমি দেবো। কেন দেবো? প্রত্যেকটার ক্ষেত্রে মানে
পারপাসটা হচ্ছে আলাদা। স্ট্রোকের পেশেন্টকে আমি কেন দেবো? পেশেন্টরা তো সেমি কনসাস আছে বা আনকনসাস আছে, নিজের খাওয়ার ক্ষমতা নেই। তাকে যদি আমরা খাওয়াতে যাই জোর করে, বা সেমি কনসাস গিলতে হয়তো পারছে বা কখনো পারছে না, তাকে আমরা কেন দেবো? ভালো করে গিলতে পারছে না, হয়তো গলার কাছে জমিয়ে রেখে দিচ্ছে, সেটা খানিক বাদে ঢুকে যেতে পারে এতে, আমার ল্যারিংস দিয়ে ট্রাকিয়াতে ঢুকে যেতে পারে। সেই অ্যাসপিরেশন যাতে না করে তার জন্য আমি স্ট্রোকের পেশেন্টকে রাইস টিউব দিয়ে রাখবো, যতক্ষণ না সে রিকভার করছে তার নর্মাল সোয়ালোয়িং ক্যাপাসিটি। এক নম্বর। 2 নম্বর হচ্ছে কিছু ডিজেনারেটিভ নিউরোলজিক্যাল ডিজিজ বা ক্রনিক নিউরোলজিক্যাল ডিজিজ, যেটাতে এই ডিগ্লুটিশন নিয়ে প্রবলেম থাকছে বা বালবার সিমটমস থাকছে। বালবার সিমটম কাকে বলে? যে জিনিসগুলো মেডাল অবলাঙ্গাটা থেকে কন্ট্রোল হয়। বাল্ব হচ্ছে মেডাল অবলাঙ্গাটার আরেকটা কলোকুয়াল টার্ম আর কি। বালবার পলসি মানে হচ্ছে এই মেডাল অবলাঙ্গাটা থেকে যে ক্রেনিয়াল নার্ভগুলো বেরোয় 11, 12, 9, 10, এগুলোর পলসি হচ্ছে বালবার পলসি। ঠিক আছে? তার মধ্যে ভেগাস একটা। ভেগাস যদি ঠিক মতো কাজ না করে, ডিগ্লুটিশন ঠিক মতো হবে না। ডিগ্লুটিশন ঠিক মতো না হওয়া মানেই অ্যাসপিরেট করার চান্স থাকবে। কাজেই যে রোগগুলোতে এই বালবার পলসি বা ভেগাল ইম্পেয়ারমেন্ট হয়ে আছে, সেখানে আমাকে রাইস টিউব দিয়ে রাখতে হবে, যাতে পেশেন্টের ফিডিং নিয়ে প্রবলেম না হয়, পেশেন্ট অ্যাসপিরেট করার চান্স না থাকে। 2 নম্বর হলো, ধরো একটা অ্যাকুট কোলেসিস্টাইটিস পেশেন্ট, তাকে আমি রাইস টিউব দেবো কেন? এদের ইনিশিয়াল ট্রিটমেন্টই হচ্ছে ফার্স্ট 48 আওয়ার্স তাদের কনজারভেটিভ ট্রিটমেন্ট দিতে হয় ফর দ্য পেশেন্ট টু রিকভার ফ্রম দ্য অ্যাকুট ক্রাইসিস। এটাকে একটা চালু কথা ছিল, আমরা যখন হাউস ছিলাম তখন বলা হতো জল নল কল। জল নল কল। জল হচ্ছে ড্রিপ চলছে, ফ্লুইড দেওয়া হচ্ছে। নল কি? রাইস টিউব দেওয়া আছে স্টমাককে ফাঁকা রাখার জন্য, ডিকম্প্রেস করে রাখার জন্য। কল কি? ক্যাথেটার করে রাখা আছে যাতে ব্লাডার ক্লিয়ারলি হতে পারে। জল নল কল, তার সাথে অ্যানালজেসিক, অ্যান্টিবায়োটিক অ্যান্ড এনিথিং এলস। ঠিক আছে? এইটা ছিল কনজারভেটিভ রেজিম। যখনই একটা ইন্টারঅ্যাবডোমিনাল ইমার্জেন্সি কিছু আসছে, সেটা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হতে পারে, সেটা একটা পেপটিক পারফোরেশন হতে পারে, সেটা অ্যাকিউট কোলেসিস্টাইটিস হতে পারে, একটা বেশ গেঁজে যাওয়া অ্যাপেন্ডিক্সাইটিস হতে পারে, অ্যাকুট প্যানক্রিয়াটিস হতে পারে। এই সমস্ত ক্ষেত্রে ইনিশিয়াল 48 আওয়ার্স ইউজুয়ালি পেশেন্টকে এই কনজারভেটিভ রেজিমে রাখা হয়। তারপর পেশেন্ট রিকভার করলে তারপর ডেফিনিটিভ ট্রিটমেন্টের কথা। ঠিক আছে? সেক্ষেত্রে অ্যাকুট কোলেসিস্টাইটিস এসছে, তাকে আমি রাইস টিউব দিয়ে রেখে দিয়েছি যাতে স্টমাকের মধ্যে সিক্রেশনগুলো জ্বলতে না পারে এবং কোনো অ্যাসপিরেট করার চান্স না থাকে। প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে কি? প্যানক্রিয়াসের ক্ষেত্রে পারপাসটা আলাদা, যাতে স্টমাকটাকে পুরোপুরি রেস্টে রাখা যায়। কারণ প্যানক্রিয়াটাইটিসে কি হচ্ছে, যে প্যানক্রিয়াস থেকে যে সমস্ত এনজাইমগুলো বেরোয় সেগুলো কাজ করতে পারছে, সে নিজেকে নিজে খেয়ে ফেলছে, নিজেকে নিজে করট করছে। কারণ ওই তোমার যে প্যানক্রিয়াটিক ডাক্ট আছে সেটাতে কোনো জায়গায় অবস্ট্রাকশন হয়ে আছে, সেখান দিয়ে ট্রিপসিন, টাইমোট্রিপসিন বা অন্যান্য যেগুলো আছে সেগুলো বেরোতে পারছে না, ওইখানে জমছে, সে নিজস্ব টিস্যুটাকে, হিস্টোলজিটাকে ডিস্ট্রয় করে ফেলছে। আমি যত খাবার দেব তত সিক্রেশন বেশি হবে, তত এই প্রবলেমটা বেড়ে যাবে। সেই জন্য আমি কোনো খাবার দেবো না, পেশেন্টকে একেবারে এনপিও রাখবো যাতে সিক্রেশনটা মিনিমাম থাকে। কাজেই আমার প্যানক্রিয়াসকে একেবারে আই মিন স্টমাককে একদম ডিকম্প্রেস করে পুরোপুরি রেস্টে রেখে দিতে হবে। এটা হচ্ছে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের রাইস টিউব দেওয়ার পারপাস। এখন আরও নিয়ম বদলে গেছে। এখন বলা হয় যে পেশেন্টের যদি ভমিটিং সেরকম বেশি না থাকে বা সেরকম বেশি স্টাইসিস না থাকে, তাহলে রাইস টিউব দেওয়ার দরকারই নেই, পেশেন্টকে এমনি শুয়ে রাখো, শুধু এনপিও রাখো ইনিশিয়ালি, তাহলেই হবে, রাইস টিউব দেওয়ার দরকার। ঠিক আছে? তো এই গেল রাইস টিউব দেওয়ার আমার পারপাস। মাঝে মাঝে আমাকে চেক করতে হবে যে রাইস টিউব ঠিক জায়গায় আছে কিনা। ওই একই পদ্ধতি, ক্যাপ খুলবো, এয়ার পুশ করবো, দেখবো স্টমাকে আওয়াজ আছে, আর সেই সঙ্গে দুটো দিকে দেখে নেবো ওদিকে কোনো আওয়াজ আসছে কিনা। হালকা আওয়াজ আসতে পারে, এই আওয়াজটা হয়তো ট্রান্সমিটেড হয়ে আসছে, কিন্তু আওয়াজটা অনেক হালকা হবে, তার অ্যাম্প্লিটিউড অনেক কম হবে। এই আমি রিমুভ কখন করব, কিভাবে করব? যখন আমি যে কারণে করছি সেটার আর কোনো রেলিভেন্স থাকছে না, পেশেন্ট অ্যাকিউট অ্যাবডোমেন থেকে মোটামুটি রিকভার করে গেছে,
পেশেন্টকে মুখে আমি সিপস অফ ওয়াটার দিয়ে দেখছি পেশেন্ট ভালো গিলতে পারছে, তখন আমি আস্তে আস্তে উইথড্র করবো। কী করবো, এক্সট্রোক খুলে দেবো, আস্তে আস্তে একটু 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 করে ছিপিটা, নিয়ম হচ্ছে ছিপিটা লাগিয়ে তারপরে টানো, না হলে কি হবে, ওর ডগাতে যদি কিছু লিকুইড জমে থাকে সেই লিকুইডটা এখানে স্পিলেজ হতে পারে, গলায় স্পিলেজ হয়, সেটার একটা ক্যাপে চলে যাওয়ার ভয় থাকে। ক্যাপটা লাগানো অবস্থায় আমি টেনে বার করে নেব, হঠাৎ করে টানতে যাবে না, তাতে পেশেন্টের সাডেন স্টিমুলেশনে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যেতে পারে এবং বেগাল ইনহিবিশন হয়ে যেতে পারে। ঠিক আছে, কাশবে তো, অবশ্যই কাশবে। তার জন্য আমি বেশি করে লিগনোকেন জেলি দিয়ে ঢুকাচ্ছি, তা সত্ত্বেও পেশেন্ট কাশবে। যখনই কাশবে আমি সেখানে থেমে যাব, আমি থেমে যাব, 5-10 সেকেন্ড সময় অ্যালাউ করবো পেশেন্টকে, পেশেন্ট আস্তে আস্তে সেটেল করে গেলে তখন আবার ঢোকাবো। অনেক সময় একটু একটু করে জল খেতে দেওয়া হয়, পেট মুখে একটু করে জল দেওয়া হচ্ছে, বলছে গিলুন, ও যত গিলবে তত একটু একটু করে, যে নর্মাল যে পেরিস্টলটিক মুভমেন্টটা হচ্ছে জল গেলার জন্য, তার জন্য একটু একটু আমি সেই সময় একটু একটু করে আস্তে আস্তে ঢুকে দেওয়ার চেষ্টা করি। এই যখন বার করার সময় আস্তে আস্তে আমরা এরকম ভাবে বার করে নিলাম। আর কি রাইলস টিউব সম্বন্ধে আর কি বিশেষ কিছু বলার নেই, বাচ্চাদেরও মোটামুটি একইভাবে করা। আর স্টমাক ওয়াশের কথা তো বললাম। কমপ্লিকেশন কি হতে পারে, কমপ্লিকেশন 1 নম্বর হচ্ছে যে টিউব ঠিক জায়গাতেই ছিল কিন্তু পরে কোনো কারণে ওটা ডিসপ্লেস হয়ে গেছে, তাতে তুমি ফুড ফিড দিয়েছো, ফিডটা স্টমাকে না গিয়ে হয়তো পুরো স্টমাকের মধ্যে ঢোকেনি, এই গ্যাস্ট্রোইসোফেজিয়াল স্ফিংক্টারের কাছাকাছি হয়তো টিপটা ছিল। এবার যদি কিছুটা, পেশেন্ট তো সমানই একটা প্যাসিভলি চেষ্টা করছে ওটাকে কেসে কেসে তুলে দেওয়ার, যদি আনকনসিয়াস পেশেন্ট হয় বা সেমি কনসিয়াস হয়, নন কোঅপারেটিভ পেশেন্ট হয়, তাহলে তো করবেই, সবসময় একটা কাশি, একটা অস্বস্তি করতে থাকবে, তাতে কি হয় একটু একটু করে ডিসপ্লেসে ওপর উঠে আসার চান্স থাকে। পুরোটা যদি উঠে না আসে, ধরো এরকম জায়গায় আছে টিপটা, তুমি খাইয়ে দিচ্ছ, যেটা খাচ্ছে একটা সরু ইসোফেগাস, কিছুটা মাল রিয়াজিটেট করে এখানে লাংসের এখানে চলে, ল্যারিক্সের এখানে চলে আসছে, এটা হতেই পারে। কাজে নিয়ম হচ্ছে প্রত্যেকবার খাওয়ানোর সময় আইডিয়ালি চেক করে নেওয়া উচিত যে ঠিক জায়গায় আছে। ঠিক আছে, ধরো টিপটা আমি পুরোপুরি ঢুকাইনি, এই যে টিউব পুরো এই দাগ অব্দি যখন যাবে, তার মানে সেটা একদম স্টমাকের শেষ প্রান্ত অব্দি চলে গেছে। ধরো ঢোকানোর সময় তুমি এতটা ঢোকাতে পারো না, বা ডগাটা টিপটা এরকম গুটিয়ে আছে ভিতরে, তুমি তো দেখতে পাচ্ছ না। হ্যাঁ, আমি ঢুকিয়ে দিয়েছি এতটা, কিন্তু আসলে গুটিয়ে গুটিয়ে এটা এই জাস্ট স্প্রিংটার কাছাকাছি আছে। এবার সেখানে যদি তুমি অনেকটা ফুড দিচ্ছ, সেটা দেওয়ার সময় স্প্রিংটারটা এমনি একটু খোলা হয়ে আছে, একদম স্বাভাবিক সময়ের মতো টাইট হয়ে নেই, সেখান থেকে রিগার্জিটেট করে আসতে পারে, করে আসতে পারে। যে পেশেন্ট শুয়ে আছে সেটা তো এমনি গড়িয়ে চলে আসবে, তাই না? এই জন্য নিয়ম হচ্ছে, প্রথম কথা একদম ফ্ল্যাট করে খাওয়াতে নেই, একটু রিক্লাইন করে নিতে হয়, আর দেওয়ার আগে সবসময় একবার করে টিউবের পজিশন চেক করে নেওয়া উচিত। ফিডিংয়ের নিয়ম হচ্ছে, তুমি কতক্ষণ বাদে বাদে খাওয়াচ্ছ, ধরো তোমার 2 আওয়ারলি ফিড তুমি দিচ্ছ, তুমি সবসময় খাওয়ানোর আগে সাক করে দেখবে যে কতটা আসছে। এটা একটা রুল অফ থাম, টেক্সট বুক টিচিং নয়, কিন্তু রুল অফ থাম হচ্ছে, তুমি আগের ফিড যতটা দিয়েছো তার 50%-এর বেশি যদি রিটার্ন আসে, সেই ফিডটাকে তুমি পুশব্যাক করে দাও, ওটাকে ফেলে দিও না, কারণ ওটা তো হাফ ডাইজেস্টেড হয়ে আছে, ফেলে দেওয়াটা ঠিক হয়, পুশ করে দাও, কিন্তু ফার্দার আর খাইও না সেটা। আর যদি হাফের কম থাকে, যতটা আছে সেটাকে পুশব্যাক করো, বাড়তিটা খাও। মানে ধরো তুমি একবারে 100 ml করে খাওয়াচ্ছ, তুমি টানতে গিয়ে দেখলে 70 ml চলে এলো, নতুন করে আর খাওয়াবেন, ওই 70 ml-টাকে পুশব্যাক করে দেবে। কিন্তু ধরো 30 ml ফেরত এলো, তুমি ওই 30 ml-টাকে পুশব্যাক করলে আরো 70 খাইয়ে দেবে, টোটাল ভলিউমটাকে 100। এই হচ্ছে মোটামুটি নিয়ম। এই গেল রাইলস টিউব। এবার হচ্ছে বোন ম্যারো পাংচার নিডল। বোন ম্যারো পাংচার নিডল দিয়ে কি করা হয়? বোন ম্যারো বায়োপসি বা বোন ম্যারো অ্যাসপিরেশন ফর হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন এই করা হয়।
এটার সাথে এই লাম্বার পাঞ্চার নিডল তফাৎ কি? লাম্বার পাঞ্চার নিডলটা হচ্ছে অনেক সরু, ম্যালিয়েবল। কারণ কি, ওটাকে ইন্টারভার্টিব্রাল স্পেসের মধ্যে দিয়ে ঢুকতে হয়। সোজা ঢুকতে গেলে আটকেও যেতে পারে, প্লাস তুমি ম্যানিপুলেট করতে পারবে না। এটা অনেক প্যাট প্যাট করছে, ভেঙে যাবে না, কিন্তু ম্যালিয়েবল অনেক বেশি, অ্যাডজাস্টেবল। এটা একদম স্টাউট জিনিস, কারণ কি এটাকে বনে ঢুকতে হচ্ছে। কিভাবে আমরা করি বল? না, অ্যাডজাস্টার কিছু নেই, অ্যাডজাস্ট করা সাধারণত দরকার ওটা ওখানে। সেই জন্য ওরা টেকনিক্যালি মোর ডিফিকাল্ট, তোমাকে নিজে হাতে করে আস্তে 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 করতে হবে, বেশি যাতে ঢুকিয়ে না ফেলি সেটা দেখতে হবে। বেশি ঢুকিয়ে ফেলে বা এদিক ওদিক চলে গেলে তুমি স্পাইনাল কর্ডকে ইনজিওর করে ফেলতে পারো। তাতে ইঞ্জুরি তো হবেই, তার চেয়েও বড় কথা ব্লাড আসতে থাকবে, সিএসএফ ব্লাড টিঞ্জ হয়ে যাবে, তুমি তাতে কোনো রেজাল্ট পাবে না প্রপারলি। এখানে নিয়মটা কি, প্রথম কথা হচ্ছে কোথায় করা হয়। সাইট হচ্ছে, ইউজুয়াল সাইট হচ্ছে পোস্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন। পেশেন্টকে ল্যাটারাল করে শুয়ে দিলে, ল্যাটারাল পজিশনে, তার ইলিয়াক প্রেস থেকে তুমি ট্রেস করতে করতে এলে পোস্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইনটাকে পয়েন্ট করলে, ওইখানে তুমি করবে। কি করে করবে? পেশেন্টকে এক্সপোজ করলে একদম পিঠে এখান অব্দি তুলে দিলে, তলার কাপড়টা একদম জাস্ট গ্লুটিয়াল ক্লেফটের ওপর অব্দি তুলে দিলে, দিয়ে ওখানে প্রথমে এএসডি দেবে, অ্যান্টিসেপটিক ড্রেসিং দেবে। কিভাবে দেবে? প্রথমে ভালো করে সাবান দিয়ে, স্যাভলন দিয়ে ভালো করে ওয়াশ করে নিলে, তারপর স্পিরিট দিলে, স্পিরিট দেওয়ার পর বিটাডিন দিলে, হয়ে গেল। যখন দিচ্ছ সেটা, তার আগে তুমি নিজে সাবান দিয়ে হাত ধুয়েছো, গ্লাভস পরেছো, গ্লাভস পরে স্পঞ্জ হোল্ডার দিয়ে ডগায় ওই স্পঞ্জ মানে গজটা ধরা আছে, সেটা তোমাকে তোমার অ্যাসিস্ট্যান্ট লিকুইডটা ঢেলে দেবে। তুমি স্যাভলনই বলো, স্পিরিট বলো বা বিটাডিন বলো, যারা তোমার অ্যাসিস্ট্যান্ট তোমাকে ওটা উপর থেকে ঢালবে, তুমি সেইটা নিয়ে জায়গাটাকে ওয়াশ করবে। ওয়াশ করার নিয়ম কি? সেন্ট্রিফিউগালি যেতে হবে, যেটা মেন পয়েন্ট সেখান থেকে শুরু করবে, সেখান থেকে এরকম করে চারদিক এরকম করে, বাইরে থেকে এরকম করে টানবে না, তাহলে তুমি বাইরের জীবাণুকে তোমার পয়েন্টে নিয়ে চলে আসছো, সেটা করবে না। তুমি মাঝখান থেকে এটাকে হয় এরকম সার্কেলিং মুভমেন্ট করতে পারবে, বা এদিক ওদিক করে এভাবে করে দিতে পারবে। সার্কেলিং মুভমেন্ট করাই ভালো। এভাবে জায়গাটা হলো। ওখানে একটা ছোট সেট থাকে কাপড়ের, একটা শীটের মতো, মাঝখানটা গোল করে কাটা, সেটা ওখানে দিয়ে দিলে, যাতে তোমার মেন পয়েন্টটা এই এতটুকু জায়গা ফাঁকা রইলো, বাকি জায়গাটা পুরো ঢাকা হয়ে গেল। এবার আমরা কি করব? জায়গাটাকে লোকাল অ্যানেস্থেসিয়া করব। কি দিয়ে করব? 1% জাইলোকেন জেল, 10 সিসি সিরিঞ্জ নিলে, জাইলোকেন নিলে, জাইলোকেনের শিশিটাকেও মুখে তুমি স্পিড দিয়ে দিলে, দিয়ে তোমার অ্যাসিস্ট্যান্ট ওটাকে ধরবে, তুমি ওর মধ্যে থেকে সিরিঞ্জ দিয়ে তোমার পুরো জিনিসটা কিন্তু একদম স্টেরাইল এতে করতে হবে, কারণ বোনে তুমি যদি ইনফেকশন ঢুকিয়ে দাও প্রবলেম আছে। তুমি গ্লাভস পরা হাতে স্টেরাইল নিডল নিয়ে, সিরিঞ্জ নিয়ে, ধরো 10 সিসি মতো তুমি জিলোগ্লিন নেবে, তুমি 10 সিসি এয়ার প্রথমে টেনে নিলে, তোমার অ্যাসিস্ট্যান্ট ধরে আছে শিশি, নিডল তুমি ঢুকিয়ে দিলে, ওই এয়ারটাকে পুশ করে দিলে ভিতরে, দিয়ে 10 সিসি জাইলোকেন বার করে নিলে। ওই 10 সিসি পুশ না করলে, এয়ার পুশ না করলে তুমি টানতে পারবে না। হ্যাঁ, 10 সিসি এয়ার ঢুকিয়ে দিলে, ঢুকিয়ে দিয়ে আস্তে 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 করে তুমি 10 সিসি লিগনোকেন নিয়ে নিলে, নিয়ে এবার তুমি ওটাকে ইনফিলট্রেট করবে। স্কিনে পেন সেন্সেশন সবচেয়ে বেশি হচ্ছে স্কিনে এবং তার ঠিক নিচটাতেই, কাজে ওই জায়গাটাতে তোমাকে ম্যাক্সিমামটা পুশ করতে হবে। হ্যাঁ, ঢুকালে, ঢুকিয়ে একটু দিলে, হয়তো 1 সিসি দিলে, এদিকে দিলে 1 সিসি, এদিকে দিলে 1 সিসি, চামড়ার তলায় 1 সিসি, এরকম করে 4-5টাকে সাবকেটরিনাস লেভেলে তুমি এইভাবে 1 সিসি, এইভাবে 1 সিসি, এইভাবে 1 সিসি, এইভাবে 1 সিসি করে 5 সিসি মতো তুমি ঠিক চামড়ার তলায় ওই জায়গাটাতে ইনফিলট্রেট করে দিলে, কারণ ওইখানেই তোমার পেন সেন্সেশনটা ম্যাক্সিমাম। তারপরে পুশ করতে 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 ঢুকে গেলে ভিতরে, ঠিক যেখানটা তোমার নিডল আটকালো, তার মানে বোনে পৌঁছে গেছো। পুশ করতে করতে ঢুকছো মানে এই পুরো ট্র্যাকটা, ওর জায়গাটায়, পুরো ট্র্যাকের জায়গাটায় তোমার লিগমেন্টটা জমে রইল। তোমাকে দেয়া শেষ হয়ে গেল, তুমি আঙুল দিয়ে দেখে নিলে যে চামড়া থেকে কতটা ঢুকেছে, এ ধরো এতটা ঢুকেছে, বার করে নিয়ে নিলে। এটা দেখার উদ্দেশ্য কি? স্কিন থেকে বোনের দূরত্বটা কতটা আছে, ঠিক ততটা দূরত্বে তুমি এই স্ক্রুটাকে সেট করে নিলে, এখানে সেট করে নিলে।
যাতে এই যে এতটা তুমি স্কিন থেকে এতটা ডেপথে তুমি বোনটাকে পাচ্ছ, তার চেয়ে একটু বেশি, ধরো 0.5 cc মতো বেশি নিয়ে তুমি এতে কি হবে, তুমি চেষ্টা করেও এত মোটা জিনিস আর বোনে ঢোকাচ্ছ মানে তোমাকে কনসিডারেবল স্ট্রেংথ দিয়ে ঢোকাতে হবে। তুমি জোর করে ঠেলতে গিয়ে বোন ফুটো করে ওদিকে একটা ভাইটাল অর্গানের ফুটো করে দিলে সেটা হবে না, এইটাতে তোমার আটকে যাবে স্কিন। ঠিক আছে, যখন তুমি লোকাল অ্যানেস্থেসিয়া দিচ্ছ তখনই তোমাকে ফাইনালি কোথায় গিয়ে নীলটা বোনে খোঁচা মারলো সেইটা দেখে নিতে হবে চামড়া থেকে কতটা দূর, এবং ঠিক ততটা তার চাইতে একটু বেশি পিছনে তুমি এটাকে সেট করে নিও। নিডল ইজ রেডি। ঠিক আছে, স্টেরাইল করা যায়। এগুলো কি করে স্টেরিলাইজ করা হয়? অটোক্লেভ করে, অটোক্লেভ করা হয়। আচ্ছা, এইবার তুমি কি করবে, দেয়া হয়ে গেছে, ইউ হ্যাভ টু ওয়েট ফর 10 মিনিটস। জাইলোকেন জেলিটা বা লিগনোকেন জেলিটা টোটালি অ্যানেস্থেটাইজড করতে 10 মিনিট টাইম দেবে। এই 10 মিনিট টাইম তোমাকে দিতেই হবে, না হলে পেশেন্টের ব্যথা তো লাগবেই, পেশেন্ট তোমার সাথে কোঅপারেটও করতে পারবে না, তোমার প্রসিজিয়ারটা ফ্লপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। 10 সেকেন্ড হয়ে গেছে, 10 মিনিট হয়ে গেছে, তুমি যে নিডলটা দিয়ে লিগনোকেন দিয়েছিলে সেটা তুমি ফেলে দেবে না, ওই নিডলটা দিয়ে এবার খুঁচিয়ে খুঁচিয়ে দেখবে যে সেন্সেশন আছে কিনা। যদি দেখো সেন্সেশন রয়েছে, পেশেন্ট বুঝতে পারছে, আবার 2 মিনিট ওয়েট করো, আবার দাও, এদিক ওদিক খুঁজে দেখে না পেশেন্ট কিছু বুঝতে পারছে, একটু জোরে জোরে খোঁচালে একটু, না বুঝতে পারছে না, ঠিক আছে, নাও ইউ আর রেডি ফর ইউর প্রসিজিয়ার। কি করবে, একদম স্কিনের সাথে রাইট অ্যাঙ্গেলে ঢুকিয়ে এরকম মানে স্ক্রুইং মুভমেন্ট করে এটাকে ঢোকাতে হবে, কারণ একটা মোটা বোনকে তুমি ফুটো করছো, মানে যথেষ্ট জোর দিয়ে তোমায় করতে হবে। এই করতে করতে হাত দিয়ে করতে হবে, করলে বোনের মধ্যে ধরো 1/2 সেন্টিমিটার মতো ঢুকলে বুঝতে পারছো যেখান থেকে বোন গেছে তার থেকে আরেকটু ঢোকালে, ঢুকিয়ে দিয়ে ছেড়ে দিলে এটাকে, যদি বোনের মধ্যে এটা থাকে এটা একদম শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে, এটা এরকম এরকম লটপট করবে না, যদি মাসলে থাকে লটপট করবে। বোনে ঢুকে গেছে মানে এতটা মতো যদি ঢুকে থাকে 0.5 সেন্টিমিটার যদি ঢুকে গিয়ে থাকে, ওটা একদম শক্ত হয়ে পেরেক লেগে থাকার মতো লেগে থাকে। হলো, এটা কিন্তু লাগানো আছে সবসময়। এইবার তুমি এটাকে টেনে বার করে নিলে, বার করে নিয়ে তোমার 50 cc সিরিঞ্জ বা 20 cc সিরিঞ্জ, ডিসপোজেবল সিরিঞ্জ পিছনে লাগিয়ে টাইট করে লাগিয়ে, যাতে মানে এয়ার টাইট থাকে, করে তুমি পিস্টন দিয়ে কয়েকটা শার্প টান দেবে, অনেকক্ষণ ধরে টান দেবে না, তাহলে ব্লাড চলে আসবে। ম্যারোর মধ্যে যে ফ্লুইড থাকে সেটা হচ্ছে একটা মাছ ধোয়া জলের মতো হালকা হালকা লালচে একটা ফ্লুইড, সেটা তুমি শার্পলি একটা দুটো তিনটে টান দিয়ে সিরিঞ্জটা দিয়ে টানলে, টেনে নিলে সিরিঞ্জের মুখে তুমি দেখতে পাবে যে ফ্লুইডের মতো এলো, অল্প, খুব খুব কমই আসবে, গাদা গাদা মানে 2-3 সিসি আসবে না, অল্প এলো। তুমি ওটাকে বার করে নিলে, এই নিডলটাকে স্টিলেট বলা হয়, এই কি বলে এই স্টিলেটটা, তুমি সিরিঞ্জটাকে খুলে নিলে, স্টিলেটটাকে এখানে ঢুকে দিলে, রেখে দিলে, এটাকে খুলে নিচ্ছ না। ওই সিরিঞ্জটা নিয়ে তোমার ধরো 6টা-7টা স্লাইড তোমার রেডি করে রাখা আছে ট্রেতে, স্টেরাইল স্লাইড ভালো করে মুছে লিড ফ্রি করে রাখা আছে। তুমি ওই সিরিঞ্জের যে মালটা নিয়েছো সেইটাকে ফুট করে প্রত্যেকটার মধ্যে মাঝখানে খানিকটা করে দিয়ে দিলে, ঠিক আছে, দিয়ে তুমি স্লাইডটাকে নিজের চোখে দেখো যে ওর মধ্যে মেটেরিয়াল রয়েছে কিনা, কোনটা ব্লাড আর কোনটা ব্যারো মেটেরিয়াল তুমি চোখে দেখলেই বুঝতে পারবে। ব্যারো মেটেরিয়ালের মধ্যে কিছু দানা দানা পদার্থ দেখতে পাবে, একটু ফ্যাটের টুকরোর মতো কিছু দানা দানা জিনিস দেখতে পাবে, আর তার সাথে খুব ফ্যাকাশে একটা ফ্লুইডের মতো এই জিনিসটা থাকবে। তুমি দেখে মোটামুটি বুঝতে পারলে হ্যাঁ আমার যা আছে মেটেরিয়াল আছে, ম্যারো মেটেরিয়াল আছে, ওকে, ওটা রেখে দাও, ওটা শুকোতে দাও, স্টিলেট লাগানো আছে, পুরো জিনিসটাকে খুলে নাও, টেনে খুলে নাও। একটা বেঞ্জয়েন সিল রেডি করা থাকবে, তোমার অ্যাসিস্ট্যান্টের কাজ হচ্ছে সেটা ওখানে লাগিয়ে দেবে। ইওর প্রসেস ইজ কমপ্লিট। এবার আমরা কি করব, স্লাইডগুলোকে শুকিয়ে নেব, শুকিয়ে নিয়ে ভালো করে প্যাক করে তার মধ্যে পেশেন্টের নাম, বেড নাম্বার, হেন তেন লিখে আমি প্যাথোলজিতে পাঠিয়ে দিলাম। আর ওই যে ওখানটায় করেছে ওখানটা আমি সিল লাগিয়ে দিয়েছি। পেশেন্টকে ভালো
অ্যানালজেসিক দিতে হবে ফর নেক্সট 48 আওয়ার্স। কারণ যখনই লোকাল অ্যানেস্থেসিয়ার এফেক্টটা চলে যাবে তখন কিন্তু পেশেন্টের ব্যথা হবে, বেশ ভালো রকম ব্যথা হবে যদি তুমি অ্যানালজেসিক ঠিকভাবে না হয়। অন্তত 2 দিন তোমাকে কিছু একটা NSAID, আইবুপ্রোফেন বলো বা আইসিক্লোফেনাক বলো, কিছু একটা দিয়ে রাখতে হবে। ব্যাস। মরফিন প্রথম কথা অ্যাভেলেবেল নয়, মরফিন পাওয়া যায় না এরকম দুমদাম করে। আর শুধু শুধু তুমি নার্কোটিক দিতে যাবে কেন, দরকার এটা। আর বোনের পেন সবসময় NSAID ওয়ার্কস বেস্ট, ঠিক আছে। এবার ওইটা টেস্ট করতে পারেন, তারপর রিপোর্ট এলো তোমার। আমরা কিসের জন্য বোন ম্যারো টেস্ট করে থাকি? মেনলি কিছু হেমাটোলজিক্যাল ডিসঅর্ডারের জন্য আর কিছু কিছু ইনফেকশনের জন্য। কি ইনফেকশনের জন্য করা হয়? কালাজারের জন্য করা হয়। কালাজারের জন্য স্প্লিনিক বায়োপসিস, স্প্লিনিক অ্যাসপিরেট ইজ মোর ইম্পর্টেন্ট। স্প্লিনিক না হলে, স্প্লিনিক অ্যাসপিরেশন যদি সাকসেসফুল না হয় বা তার থেকে যদি আমরা কনক্লুসিভ এভিডেন্স না পাই, তাহলে আমরা বোন ম্যারো করতে পারি। বোন ম্যারো থেকে এল্ডি বডি দেখতে পাওয়া যায়, ঠিক আছে। হিমাটোলজিক্যাল কি দেখবো আমরা? মেনলি যেগুলো ম্যালিগন্যান্ট যেগুলো, সেগুলো আমরা এতে দেখতে পাবো। লিউকিমিয়া, বিভিন্ন ধরনের লিউকিমিয়া। তাছাড়া তোমার গিয়ে এই কিছু কিছু ক্লটিং ডিসঅর্ডার্স, যেমন অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে বোন ম্যারো হচ্ছে একদম ডায়াগনস্টিক। আইটিপি ইউজুয়ালি বোন ম্যারো থেকে ডায়াগনোসিস করা হয় না। আইটিপি তুমি এমনি পেরিফেরাল ব্লাড থেকেই করতে পারো। তোমার প্লেটলেট কাউন্ট দেখে তার থেকেই ডায়াগনোসিস হয়ে যায় ক্লিনিক্যালি, এবং মানে প্লেটলেট কাউন্ট পেরিফেরাল ব্লাড, এর থেকেই আইটিপি ডায়াগনোসিস হয়ে যায়। আইটিপির জন্য বোন ম্যারো লাগে না ইউজুয়ালি। তুমি যদি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হয়, তাহলে কি হবে? বোন ম্যারোতে মেগাক্যারিওসাইটস উইল বি অলমোস্ট নীল। মেগাক্যারিওসাইট থেকে প্লেটলেট তৈরি হয়। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে বা হাইপোপ্লাস্টিক অ্যানিমিয়াতে মেগাক্যারিওসাইট অলমোস্ট থাকবেই না। আর পেরিফেরাল ব্লাডে রেটিকুলোসাইট কাউন্ট উইল বি 21। নর্মালি রেটিকুলোসাইট কাউন্ট থাকে অ্যারাউন্ড 1%। তোমার যদি এখন টেস্ট করা হয় অ্যারাউন্ড 1% থাকবে রেটিকুলোসাইট কাউন্ট। যদি পেশেন্টের অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া বা হাইপোপ্লাস্টিক অ্যানিমিয়া হয়, ইট উইল বি লেস দ্যান 0.5%। আর বেশি কখন হয়? যদি কোনো হাইপার সেলুলার স্টেট হয়, মানে যখন ওভার প্রোডাকশন হচ্ছে। মানে কখন? একটা কনজেনিটাল হিমোলাইটিক অ্যানিমিয়া, থ্যালাসিমিয়া বা হেরিডিটারি স্পেরোসাইটোসিস জাতীয় কিছু। কনজেনিটাল হিমোলাইটিক অ্যানিমিয়া, তার এমনি প্রচুর বেশি প্রোডাকশন করতে হচ্ছে, তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে, কাজেই প্রচুর বেশি প্রোডাকশন করতে হচ্ছে। তখন রেটিকুলোসাইট কাউন্ট বেড়ে যাবে। তুমি 2%, 3% অব্দি রেটিকুলোসাইট কাউন্ট পেতে পারো, ঠিক আছে। বোন ম্যারো আর কিছু। এবার হচ্ছে যে বিভিন্ন টাইপের লিউকিমিয়া, যেগুলো ALL, AML, CML, CLL, এই প্রত্যেকটা বোন ম্যারো টেস্ট থেকে ডায়াগনোস হতে পারে। আর অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া বললাম। এছাড়া আর কি বাকিগুলোর নেগেটিভ হিসেবে করতে হতে পারে, যেখানে তুমি হয়তো একটা সিডোরোব্লাস্টিক অ্যানিমিয়া বা অন্য কিছু লেড পজিটিভ যে একটা অ্যানিমিয়া রয়েছে, সেখানে তোমার অন্য কিছু নয় এটা এক্সক্লুড করার জন্য, সেটা করার জন্য তোমার বোন ম্যারো একটা করার দরকার হলেও হতে পারে, কিন্তু ফার্স্ট চয়েস হিসেবে করা হবে না। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সেটা করা হতে পারে। আচ্ছা, এবার আর একটাই প্রশ্ন হচ্ছে যে নর্মালি তো আমরা পোস্টেরিয়র সুপিরিয়র ইলেক্স স্পাইন থেকে করি, আর কোথা থেকে করা যেতে পারে? ধরো এখানে কোনো কারণে পেশেন্ট এখানে বার্ড আছে, বা কোনো কারণে পেশেন্ট এখানে ঘা আছে, কিছু কারণে আমি এখানে করতে পারছি না, তখন কোথায় করা হয়? ছোট বাচ্চাদের করা হয় হচ্ছে টিবিয়া থেকে, এরকম জায়গা থেকে। কারণ এই জায়গাটা ওর এমনি অনেক মানে টেন্ডার, ব্যথাও হবে প্রচুর করার সাধারণত, কিন্তু সে তুলনায় টিবিয়াতে বোন মাসটা বেশি, তাই টিবিয়া থেকে করা হতে পারে। আর অ্যাডাল্ট পেশেন্টদের, খুব স্ট্রংলি বিল্ড যে সমস্ত পেশেন্ট, তাদের স্টারনাম থেকে অনেক সময় করা হয়, ঠিক আছে। স্টারনামে একদম স্টারনামের মোটামুটি মিড পয়েন্ট থেকে এরকম জায়গা থেকে করা হতে পারে। সেখানে ওই খুব সাবধানে গার্ড স্ক্রুটাকে একদম ঠিকঠাক লাগিয়ে, তবে না হলে তুমি স্টারনাম ফুটো করে একেবারে ভিতরে চলে গেলে তাহলে বিপদ হয়ে যাবে, ঠিক আছে। এই তিনটে হচ্ছে কমন জায়গা। কমনেস্ট পোস্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, নেক্সট টিবিয়া ইন কেস অফ চিলড্রেন, আর স্টার ইন কেস অফ অ্যাডাল্টস। এই হচ্ছে তিনটে জায়গা।
এই হচ্ছে বোন ম্যারোর ব্যাপার। বোন ম্যারো সম্বন্ধে আর কিছু জিজ্ঞেস করার মতো নেই। কিভাবে স্টেরিলাইজ করতে হয় সেটা জিজ্ঞেস করতে পারে। তো ইউজুয়ালি করা হয় আমাদের অটোক্লেভ করা হয়, আর কেমিক্যালি স্টেরিলাইজ করতে পারো তুমি, ব্যাস।